জ্যামিতির যেই ধরনের প্রশ্নগুলো প্রাইমারিতে নিয়মিত আসতেছে, যেমন গত 5টা পরীক্ষা যদি দেখা যায়, পরীক্ষার প্রশ্নগুলো বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে জ্যামিতি থেকে যে প্রশ্নগুলো আসতেছে এগুলা খুব বেসিক লেভেলের প্রশ্ন। ঠিক আছে, খুব বেশি জটিল ক্যালকুলেশন বা সময় সাপেক্ষ প্রশ্ন কিন্তু পরীক্ষায় তেমন আসে না, যদিও জ্যামিতির পরিধিটা অনেক বড়। বাট আমরা আজকে বেসিক বিষয়গুলোর উপর ফোকাস করব, চেষ্টা করব রেখা, কোণ, ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত সবগুলোর উপর বেসিক আলোচনাগুলো ক্লিয়ার করার। জ্যামিতির প্রথমে রেখা কোণের আলোচনাতে বেসিক অধিকাংশ প্রশ্ন এগুলো হচ্ছে আমাদের খায়রুস প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার বই থেকে নেওয়া, মানে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার বিগত সালের প্রশ্ন থেকেই আজকের ক্লাসটা সাজানো হয়েছে, যাতে আপনারা দেখে আইডিয়া পান যে কোন ধরনের প্রশ্নগুলো সাধারণত প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় বিভিন্ন সময় এসে থাকে। তো 1 নম্বর প্রশ্ন বলছে যে দুটি লাইন একে অন্যের সাথে 2 মিটার দূরে সমান্তরালভাবে চলে যাচ্ছে, তারা একে অন্যের সাথে মিলিত হবে কত মিটার দূরে। ঠিক আছে, এখানে খুব একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে লাইন একে অন্যের থেকে 2 মিটার দূরে সমান্তরালভাবে যাচ্ছে। সমান্তরাল মানে কি? সমান্তরাল মানে হচ্ছে সমান সমান দূরত্ব, তার মানে এটা রেল লাইনের মতো। তা রেল লাইন যদি কখনো একটার সাথে আরেকটা লেগে যায় কোথাও, যে তাহলে তো এটা সমান্তরাল থাকলো না। অনেকে মনে করতে পারেন যে এই সমান সমান দূরত্ব বজায় রেখে এইখানে বাঁকা হয়ে এইভাবে এসে আবার তো আসে লেগে যেতে পারে, তাই না? আচ্ছা, কিন্তু খেয়াল করেন যখনই এটা বাঁকা হবে তখন আর ডিস্টেন্সটা 2 মিটার থাকবে না, কম বেশি হয়ে যাবে। ঠিক আছে, এই কারণে সমান্তরাল, আবার এটা তো সমান্তরাল হবে না, তখন তো বাঁকা হয়ে যাবে। ঠিক আছে, তো এই জন্য সমান্তরাল সরল রেখার দুটা সরল রেখা যদি পরস্পর সমান দূরত্ব রেখে চলে তাহলে সেটাকে সমান্তরাল সরল রেখা বলে। তো যেহেতু 2 মিটার দূরত্বে রেখেই চলতে থাকবে, এই জন্য কখনোই কোনোভাবে মিলিত হবে না। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে কখনোই নয়। ঠিক আছে, আচ্ছা। 2 নম্বর বলছে একটি সরলরেখার উপর লম্ব অঙ্কন করলে কয়টি? আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করেন, আমরা কিন্তু আজকে একেবারে টপিক ধরে বেসিক প্রশ্ন, তারপরে কঠিন প্রশ্ন বা বিস্তারিত আলোচনা এরকম কোনো প্রশ্নে আমরা যাব না। আমরা যে জিনিসটা ফোকাস করব সেটা হচ্ছে যে পরীক্ষায় কমন উপযোগী প্রশ্ন। দেখা যায় এই ক্লাস থেকে আপনারা কিছু কমন প্রশ্ন ডাইরেক্ট কমনও পেয়ে যেতে পারেন, অথবা এই ক্লাসের যে বেসিক আলোচনাগুলো হবে এইটার উপর ভিত্তি করে সংখ্যা পরিবর্তন করে বা কাছাকাছি নিয়মের প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, আচ্ছা। তো আসি 2 নম্বর বলছে যে একটা সরলরেখার উপর লম্ব। আচ্ছা, আপনাদের একটা তথ্য দিয়ে রাখি, আমাদের ইউটিউব চ্যানেলে খায়রুস ম্যাথ চ্যানেলে জ্যামিতির উপর আমরা বেশ কয়েকটা ক্লাস নিছিলাম, সেই ক্লাসগুলো আপনারা দেখতে পারেন, ওইখানে আরো বেশি একটু বিস্তারিত আলোচনা করা আছে। ঠিক আছে, যাদের প্রয়োজন আছে। তো বলছে একটা সরলরেখার উপর লম্ব অঙ্কন করলে কয়টি সমকোণ পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে যদি সরলরেখা একটা নেই, এর উপর যদি আমরা লম্ব অঙ্কন করি তাহলে কি হচ্ছে, সমকোণ কয়টি পাওয়া যাবে? সমকোণ হচ্ছে কি 90 ডিগ্রি কোণ, তাই না? তাহলে এই পাশে একটা 90 ডিগ্রি কোণ, এই পাশে একটা 90 ডিগ্রি কোণ, তাহলে 2টা 90 ডিগ্রি কোণ পাওয়া যাবে। এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ, 2টি। অনেকের কাছে এই প্রশ্নগুলো অনেক ইজি মনে হইতে পারে, পরীক্ষা যেহেতু ইজিগুলো আসতেছে তাহলে আমরা কেন অযথা অতিরিক্ত কঠিন প্রশ্নগুলো সমাধান করব? ঠিক আছে, আচ্ছা। তো আসে 3 নম্বর বলছে 2 সমকোণ অপেক্ষা বড় ও 4 সমকোণ অপেক্ষা ছোট কোণকে বলে। দেখেন কয়েকটা পরীক্ষা আসছে, তাহলে 2 সমকোণের থেকে বড় আর 4 সমকোণ থেকে ছোট, তার মানে একটা সরল কোণ আছে, এই সরল কোণটা কিন্তু হচ্ছে 180 ডিগ্রি, এটা 2 সমকোণ। তাহলে সরল কোণটা যদি একটু বড় হয়ে এই কোণটা হয় তাহলে এটাকে বলা হচ্ছে প্রবৃদ্ধ কোণ। ঠিক আছে, তাহলে 3 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ, প্রবৃদ্ধ কোণ। এটা খুব একটা ইম্পর্টেন্ট ইস্যু, দেখবেন যে এই যে এইভাবে দেওয়া আছে না, এই কোণটা কিন্তু সরল কোণের থেকে ছোট, এটাকে বলে স্থূল কোণ। বাট এই প্রশ্নের মধ্যে কিন্তু এইভাবে উল্লেখ করা থাকবে, আর চিত্র দেওয়া থাকলে এইভাবে একটা মার্ক করে দেওয়া থাকবে যে কোন পাশের কোণটাকে ধরা হচ্ছে, এই কোণটার নাম কি। এই কোণটা দেখেই বোঝা যাচ্ছে সরল কোণের থেকে বড়, এটা হচ্ছে প্রবৃদ্ধ কোণ। কিন্তু যদি নিচে দিত এখানে এক্স, তাহলে এটা কিন্তু হয়ে যেত স্থূল কোণ। ঠিক আছে, তাহলে কোন পাশের কোণটাকে মার্ক করতেছে এটাও ইম্পর্টেন্ট। 253 ডিগ্রি কোণকে কি কোণ বলে? 253 ডিগ্রি কোণটা হচ্ছে 180 এর থেকে বড় কিন্তু 360 এর থেকে ছোট, তাহলে এই 253 ডিগ্রি কোণটা হবে প্রবৃদ্ধ কোণ। তাহলে এখানে অন্য ডিজিট দিয়ে আসতে পারে অন্যভাবে। ঠিক আছে না, তাহলে আমরা এই বেসিক বিষয়গুলো ক্লিয়ার রাখবো। 5 নম্বর কি বলছে, 2টি সন্নিহিত কোণের সমষ্টি 2 সমকোণ হলে একটিকে অপরটির কি বলে? আচ্ছা, 2টি সন্নিহিত কোণ, সন্নিহিত শব্দটা ইম্পর্টেন্ট। সন্নিহিত মানে হচ্ছে কি পাশাপাশি, মানে অ্যাডজাসেন্ট। ঠিক আছে,
তাহলে সমষ্টি দুই সমকোণ হলে, সমষ্টি দুই সমকোণ মানে কি, এই যে এক পাশে একটা কোণ আর এই পাশে আরেকটা কোণ, তাহলে দুটো সন্নিহিত কোণের সমষ্টি 180 ডিগ্রি, এরকমও হতে পারে অথবা এইরকমও হতে পারে, ঠিক আছে, মানে একটা ছোট একটা বড় হতে পারে, কিন্তু দুইটা কোণ মিলে যেহেতু 180 ডিগ্রি, আর আমরা জানি দুইটা কোণ পরস্পর যোগ করলে যদি 180 ডিগ্রি বা দুই সমকোণ হয়, তাহলে একটা কোণকে আরেকটা কোণের সম্পূরক কোণ বলে, ঠিক আছে। তাহলে জ্যামিতির প্রশ্ন কিন্তু দুই ভাবে আসে, একটা হচ্ছে থিওরিক্যাল বিভিন্ন রুলস এর উপর ভিত্তি করে, আর একটা হচ্ছে ক্যালকুলেশন, ঠিক আছে। স্যার দুটি সংখ্যার লসাগু গসাগু দেওয়া থাকলে সংখ্যা দুটি বের করার নিয়মটা একটু দেখান। আচ্ছা, এটা পরে আলোচনা করব। আমরা আমাদের লসাগু গসাগু ক্লাসটা দেখতে পারেন, ইউটিউবে আছে। ত্রিভুজের দুটি কোণের সমষ্টি এক সমকোণের সমান হলে তাদেরকে একটিকে অপরটির কি বলে? তাহলে ত্রিভুজের দুইটি কোণের সমষ্টি এক সমকোণ। তাহলে ধরা আছে একটা ত্রিভুজ, এই ত্রিভুজে এই একটা কোণ সমকোণ 90 ডিগ্রি, আর এই কোণ আর এই কোণ, এই দুইটা কোণ মিলে আবার দুইটা মিলে ধরা আছে এ আর বি, এই বি কোণ মিলে হচ্ছে 90 ডিগ্রি। তাহলে যেহেতু আমরা জানি দুইটা কোণ একটা মিলে যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই কোণটাকে এই কোণটার পূরক কোণ বলে। যদি দুই সমকোণ হয় তাহলে আমরা বলবো সম্পূরক কোণ, আর ছোট এক সমকোণ হলে তাহলে আমরা বলবো পূরক কোণ, ঠিক আছে। 40 ডিগ্রি কোণের পূরক কোণ কত? আমরা জানি দুইটা কোণের যোগফল যখন 90 ডিগ্রি হয়, তাহলে সেটা একটা কোণ, ঠিক আছে। এই কোণটাকে আমি কেটে দুটা পার্ট বানালাম, একটা হচ্ছে 40 ডিগ্রি, তাহলে অটোমেটিক্যালি আরেকটা হচ্ছে 50 ডিগ্রি। তাহলে এই 40 ডিগ্রি কোণের পূরক কোণ হচ্ছে 50 ডিগ্রি, আর 50 ডিগ্রি কোণের পূরক কোণ হচ্ছে 40 ডিগ্রি। তাহলে এই প্রশ্নের, এই 7 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ। 180 কিন্তু চিন্তা করা যাবে না, কারণ পূরক আছে। দেখেন এইভাবে এবিসি এক্স ওয়াই জেড দিয়ে থাকতে পারে, নর্মালি কথা বলে থাকতে পারে, আবার এরকম এবিসিডি এক্স ওয়াই জেড দিয়েও থাকতে পারে। এক্ষেত্রে দেখেন কি বলছে যে এ কোণ সমান সমান 50 ডিগ্রি, এর পূরক কোণ কত ডিগ্রি? ওই কাহিনী কিন্তু সেম, এ কোণ বলুক আর এক্স কোণ বলুক, ঠিক আছে। তাহলে 50 হলে 90 মিলাতে লাগবে 40 ডিগ্রি। তাহলে 8 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ। দেখেন একটা সরলরেখার সাথে আর একটা সরলরেখা অংশ, আচ্ছা একটু ফাস্ট হয়ে যাচ্ছে কারণ হচ্ছে যে একই রকম প্রশ্ন, তো আপনারা একটু সবাই অ্যান্সার দেবেন। বলেন তো এই 9 নম্বর প্রশ্নের অ্যান্সার কি, পারতেছেন কিনা একটু দেখি। 9 নম্বর প্রশ্ন কি বলতেছে? বলতেছে যে একটা সরলরেখার সাথে আরেকটি রেখাংশ মিলিত হয়ে যে সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি কত হবে? তাহলে একটা সন্নিহিত কোণ, হ্যাঁ, একটা সরলরেখা আছে আর একটা সরলরেখা এসে মিলিত হয়ে গেল, ঠিক আছে। তাহলে দুটোই কিন্তু সরলরেখা, রেখাংশের সাথে আরেকটি রেখাংশ মিলিত হয়ে যে সন্নিহিত কোণ উৎপন্ন হয়, তাহলে এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে না, তাহলে এই কোণটা কি, তাদের সমষ্টি কত হবে? তাদের সমষ্টি, যেহেতু এটা সরলকোণ তৈরি করবে, তার সমষ্টি হবে 180 ডিগ্রি বা দুই সমকোণ। তাহলে 9 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে 180 ডিগ্রি। ক্লিয়ার সবাই? আচ্ছা, এখন আমরা ত্রিভুজের আলোচনা করব। জ্যামিতিতে ওইখানে আরো বেশ কিছু ছোট ছোট প্রশ্ন, ডেফিনেশন টাইপের আলোচনা ছিল, এগুলা যে কোনো বই রিডিং পড়লে পারবেন। জ্যামিতির হচ্ছে এই অনুসিদ্ধান্তগুলোর উপর ভিত্তি করে অনেক প্রশ্ন হয়, এখন এইগুলা নিজে থেকে পড়তে হবে, বুঝছেন। আমরা সম্পূর্ণ প্রশ্ন কিছু দেখবো, তাহলে বুঝবো যে এটা একবার রিডিং পড়ে নেই। ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, এইটার উপর ভিত্তি করে ধরেন আছে যে অনেক প্রশ্ন আসতে পারে, এ কোণ বি কোণ এক্স কোণ এইভাবে দিয়ে, যে কোনো দুই বাহুর অন্তর তৃতীয় বাহু অপেক্ষা ক্ষুদ্রতর। আবার এগুলা জাস্ট আমি একটু দেখাই দিই, আপনারা পড়ে নেবেন, ঠিক আছে। 1 নম্বর দেখেন, অতিভুজের বিপরীতে থাকে। অতিভুজটা কি? যখন সমকোণী ত্রিভুজ থাকে তখন এটা একটা অতিভুজ থাকে, সমকোণী ত্রিভুজ নাহলে তো অতিভুজ থাকে না। তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি কোণ, ঠিক আছে না। 90 ডিগ্রি বিপরীত কোণটা হচ্ছে অতিভুজ, তাহলে 90 ডিগ্রি বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ। তাহলে অতিভুজের বিপরীতে থাকে সমকোণ, তাহলে ক হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। 2 নম্বর কি বলছেন? সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য দেওয়া থাকলে, তাহলে সমকোণী ত্রিভুজের যদি অতিভুজের দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে একটি মাত্র ত্রিভুজ আঁকা যায়, কোন ত্রিভুজ আঁকা যায় না, দুটি মাত্র ত্রিভুজ আঁকা যায়, অনেকগুলো ত্রিভুজ আঁকা যায়। আচ্ছা, তাহলে দেখেন সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য দেওয়া থাকলে কিরকম, এই যে সমকোণী ত্রিভুজ, যখন এই যে অতিভুজের দৈর্ঘ্য দেওয়া থাকবে, ঠিক আছে, অতিভুজটা ধরেন সাপোজ 10 মিটার আর এটা 90 ডিগ্রি কোণ, তাহলে 10 মিটারকে টার্গেট করে একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের ত্রিভুজটা কিন্তু সমকোণী, তাহলে একটা ত্রিভুজ অঙ্কন করা যাবে। এখন
এই সমকোণের বিপরীতে হচ্ছে অতিভুজ। কোন ত্রিভুজ আঁকা যাবে না। আচ্ছা, কোন ত্রিভুজ আঁকা যাবে না কেন? কারণ দেখেন, আসতে রে ভাই, ওকে, তাহলে একটা ত্রিভুজ অঙ্কন করা যাবে, দুটা ত্রিভুজ অঙ্কন করা যাবে না। কারণ কি, যে এই যে অতিভুজ দেওয়া আছে এটা সমকোণ তো একটাই, 90 ডিগ্রি যদি 89 ডিগ্রি থাকতো তাহলে অন্যভাবে একটা ত্রিভুজ অঙ্কন করা যেত। আর একটা ত্রিভুজ অঙ্কন করতে গেলে তো এটার উপরেই যাবে, তাই না? আচ্ছা, অনেকগুলো ত্রিভুজ, যে কারণে দুইটা ত্রিভুজ অঙ্কন করা যাবে না, সেই কারণে অনেকগুলো ত্রিভুজ অঙ্কন করা যাবে না। 3 নাম্বার, সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন কোণ দুটির প্রত্যেকটি কি কোণ হবে? আচ্ছা, সমকোণী ত্রিভুজের, এই যে সমকোণী ত্রিভুজের একটা কোণ তো 90 ডিগ্রি, তাই না? আর এই দুটা কোণের নাম কি? দেখেন, এই দুটা কোণ তো কখনোই 90 ডিগ্রি থেকে বেশি হবে না, কারণ দুইটা যোগ করে 90, তাহলে দুটা যোগ করে 90 মানে অবশ্যই দুইটাই 90 থেকে ছোট, তাহলে 90 থেকে ছোট হলে এগুলোকে বলা হচ্ছে সূক্ষ্ম কোণ। তাহলে প্রত্যেকটি কি কোণ হবে? সূক্ষ্ম কোণ হবে। এখানে একটা বিষয় কনফিউশন তৈরি হতে পারে যে পূরক কোণ নাকি। সিরিয়াসলি খেয়াল করেন, 90 ডিগ্রি থেকে ছোট কোণ এক একটার নাম হচ্ছে সূক্ষ্ম কোণ, কিন্তু এখানে একটা কোণ আর একটা কোণের পূরক কোণ। এখানে কোণ দুটির প্রত্যেকটি কি কোণ, মানে একটা আরেকটার সাথে ইন্টার রিলেটেড বিষয়টা বলে নাই, ইন্ডিভিজুয়ালি তাদের নাম যখন জানতে চাবে তখন কিন্তু সূক্ষ্ম কোণ হবে, ঠিক আছে? কিন্তু যদি বলে যে একটি কোণ আরেকটি কোণের কেমন কোণ, তাহলে সম্পর্কটা হবে পূরক কোণ। এই প্রশ্নটা সমাধান করলাম, এটা আসছে। 5 নম্বর প্রশ্নের অ্যান্সার বলেন তো। হ্যাঁ, সমকোণের থেকে ছোট, তাই জি সূক্ষ্ম কোণ। আচ্ছা, তাহলে 5 নম্বর প্রশ্নের অ্যান্সার কি বলছে? সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত একটা কোণ 50 ডিগ্রি হলে অপর কোণটি কত ডিগ্রি? তাহলে সমকোণী ত্রিভুজ মানে কি? এই যে 90 ডিগ্রি কোণ আছে, এরকম কোণ, এই কোণের একটা হচ্ছে 50 ডিগ্রি, তাহলে আরেকটা কত ডিগ্রি হবে? যেহেতু 90 একাই একটা সমকোণ, আর দুইটা মিলে এক সমকোণ লাগবে, একটা যদি 50 হয় আরেকটা অবশ্যই 40 হবে। তাহলে এই 5 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ, 40 ডিগ্রি। এই সমকোণী ত্রিভুজের উপর প্রশ্নগুলো কিন্তু বেশি বেশি পরীক্ষা আসছে, একটু মাথায় রাখবেন, ঠিক আছে? 7 নম্বর প্রশ্নটা দেখেন, সহজ প্রশ্ন কিন্তু পেঁচাইছে কিভাবে দেখেন। 7 নম্বর প্রশ্ন বলতেছে যে ত্রিভুজের বৃহত্তর বাহু সংলগ্ন কোণদ্বয় কি হবে? 7 নম্বর প্রশ্নের অ্যান্সার কে কে সঠিক দিতে পারবেন দেখি তো। সাত নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার দিতে পারবেন কে কে? বলেন। খুব সিম্পল প্রশ্ন না 7 নম্বর প্রশ্নটা? সঠিক অ্যান্সার কি? দেখতে পারতেছি না। ক, সূক্ষ্মকোণ 7 ক। ওকে, আচ্ছা বেসিকটা দেখেন, এটা সেটা হচ্ছে যে সমকোণী ত্রিভুজের বৃহত্তর বাহু কোনটা? ত্রিভুজের বৃহত্তর বাহু হচ্ছে, দেন এটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজের বৃহত্তর বাহু সমকোণী ত্রিভুজ যদি হয় তাহলে বৃহত্তর বাহুটা হচ্ছে অতিভুজ, ঠিক আছে? তাহলে বৃহত্তর বাহুর বিপরীত কোণটা বৃহত্তর হবে, তাহলে অতিভুজের বিপরীত কোণটা হচ্ছে 90 ডিগ্রি। কিন্তু এই অতিভুজের সাথে সংশ্লিষ্ট যে কোণগুলা, এগুলো তো কোনোভাবে 90 ডিগ্রি হবে না। কেন হবে না? আচ্ছা, অতিভুজ যদি না হয় অন্য কোনো বাহু হইতো, আরো একটু বড় হইতো যদি, তাহলে কি হইতো? কাহিনী সেম হইতো। কারণটা বলেন, শুনেন। কারণটা হচ্ছে যে এই অতিভুজের, এই যেটা অতিভুজ একটা বাহু, এটার এইখানে যদি 90 ডিগ্রি, এইখানে যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই দুইটা কোণ মিলে তো 90 180 ডিগ্রি বা দুই সমকোণ হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের তো ত্রিভুজের
তিনটা কোণ মিলে দুই সমকোণ হইতে হবে, তাহলে দুইটা তো কখনোই দুই সমকোণ হইতে পারে না, তাহলে অবশ্যই এই কোণ দুইটা ছোট হবে। যদি এই কোণ দুইটা ছোট হয় তাহলে অবশ্যই সূক্ষ্মকোণ হবে। তাহলে 7 নম্বর প্রশ্নের অ্যান্সার সূক্ষ্মকোণ। খুব ইন্টারেস্টিং প্রশ্নটা ছিল। আচ্ছা, 8 নম্বর প্রশ্ন, এই প্রশ্নটাও খুব রেগুলার আসে, ঠিক আছে? কি বলছে দেখেন, বলছে যে ত্রিভুজের একটি বাহু বর্ধিত করলে বহিস্থ কোণটি কি হবে? তাহলে ত্রিভুজের একটা বাহু, এখন কোন বাহুটা, যে কোনো, যখন এরকম কনফিউশন থাকবে যে কোনটা বাহু বাড়াবো, তখন মনে রাখবেন যে যদি কোনো নির্দিষ্ট করে বলা থাকতো তাহলে আমরা নির্দিষ্ট আকারে চিন্তা করতাম। এখানে যখন নির্দিষ্ট করে বলা নাই তাহলে বুঝতে হবে কি যে কোনোটা, ঠিক আছে? তাহলে কি করতে হবে? আচ্ছা, তাহলে ত্রিভুজের যে কোনো বাহু, ঠিক আছে? আচ্ছা, ত্রিভুজের যে কোনো বাহু মানে এটা হইতে পারে, এটা হইতে পারে, এটা হইতে পারে, হ্যাঁ? ত্রিভুজের একটি বাহু বর্ধিত করলে বহিস্থ কোণটি, তাহলে এই যে বর্ধিত করলাম এই বহিস্থ কোণটা, এটা আমরা জানি কি একটা রুলস আছে ত্রিভুজের অনুসিদ্ধান্ত, যে ত্রিভুজের যে কোনো বহিস্থ বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান। তার মানে এই দুটা কোণ যোগ করলে যা হবে তা এটা একাই তার সমান। কেন? কারণটা একটু লজিকটা দেখেন, যেটা যখন টান দিলাম তখন এটা সরল কোণ 180 ডিগ্রি, আবার এই কোণটা, এই দুটা কোণ, এই তিনটা কোণ মিলে 180 ডিগ্রি। তাহলে এ তো এখানে দুই জায়গাতে আছে, মানে ত্রিভুজের মধ্যে এই কোণটা আছে, আবার সরল কোণের মধ্যে এই কোণটা আছে। তাহলে 180 থেকে এ বাদ দিলে এই দুটা কোণ হবে, আবার এই বহিস্থ কোণটাও হবে। তাহলে বহিস্থ কোণটা একাই অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান, ঠিক আছে? তাহলে বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টি অপেক্ষা বড়, বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টি অপেক্ষা ছোট, বিপরীত সমষ্টির সমান হবে। এই যে গ, বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান হবে। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ। আশা করি ক্লিয়ার। 9 নম্বর, কোন ত্রিভুজের একটি বাহু উভয় দিকে বর্ধিত করায় উৎপন্ন বহিস্থ কোণ দ্বয় পরস্পর সমান হলে ত্রিভুজটি কেমন ত্রিভুজ? ঠিক আছে, আচ্ছা খেয়াল করেন। তাহলে এখানে এই যে একটা বাহু আছে না, এই বাহুটা দুই পাশে বানাই দিলাম এবং বহিস্থ যে কোণগুলো উৎপন্ন হলো এই কোণটা আর এই কোণটা সমান সমান হইল। সমান সমান কখন হবে? যখন এই যে এইখানকার এই কোণটার এই কোণটা সমান হবে, তখন কিন্তু এই কোণ আর এই কোণ সমান হবে। তাহলে এই কোণ, ভিতরের কোণ দুটো যদি সমান হয় তাহলে বুঝতে হবে যে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। এখন বলতে পারেন যে সমবাহু তো হইতে পারে, সমবাহু হতে পারে কিন্তু নাও হতে পারে, বাট সমদ্বিবাহু মাস্ট হবে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে 9 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ। দেখেন বিষয়গুলো খুবই সিম্পল সহজ, কিন্তু না জানা থাকলে কিন্তু কঠিন হয়ে যাবে। তাহলে 10 নম্বর প্রশ্নের অ্যান্সার বলেন তো, দেখেন তো কতগুলো পরীক্ষা আসছে প্রাইমারি। 10 নম্বর প্রশ্ন কি বলতেছে? কোন ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ তিনটির মোট পরিমাণ কত হবে? মোট পরিমাণ, তাই না? আচ্ছা, তাহলে এখানে আগে খেয়াল করেন যে এই যে একটা বাহু, একটা ত্রিভুজ, এই ত্রিভুজের এই বাহু বর্ধিত করলাম, আবার এই বাহুকে এই পাশে বাড়ানো যাবে না। খেয়াল রাখেন যে সর্ববাহু ত্রিভুজের তিনটে বাহু, তাহলে এটা একটা বাহু, এই বাহুটাকে এক পাশে বাড়াইলাম, তাহলে এটা আরেকটা বাহু, এটাকে আরেক পাশে বাড়াবো, এটা আরেকটা বাহু, এই এক পাশে বাড়াবো, তাহলে এটা হচ্ছে বহিস্থ কোণ, এটা বহিস্থ কোণ, আর এটা বহিস্থ কোণ। এখন এই বহিস্থ কোণ তিনটা মিলে কত হবে? খেয়াল করেন, এই বহিস্থ কোণটা এই দুটা অন্তস্থ কোণের সমান, এই বহিস্থ কোণটা এই দুটো অন্তস্থ কোণের সমান, এই বহিস্থ কোণটা এই দুটো অন্তস্থ কোণের সমান। তার মানে বাইরের তিনটা কোণ, বাইরের তিনটা কোণ ইকুয়াল টু ভেতরের 6টা। ভেতরে 6টা কোণ কি আছে? আসলে ভেতরে 6টা কোণ নাই, ভেতরের কোণগুলা কিন্তু দুইবার করে রিপিট হয়েছে। তাহলে ভেতরের 2 গুণন 3টা, তাহলে ভেতরের 2 গুণন 180, কারণ আমরা জানি ত্রিভুজের ভেতরের তিনটা কোণ মিলে হচ্ছে 180 ডিগ্রি, ঠিক আছে? 180 গুণ করলে হচ্ছে 360 ডিগ্রি। তার মানে যে কোনো ত্রিভুজকে বর্ধিত করলে বাইরের কোণগুলো হবে 360 ডিগ্রি, কোণগুলোর যোগফল হবে 360 ডিগ্রি। এই প্রশ্নটা অনেকগুলো পরীক্ষায় রিপিটেডলি আসতে আছে, ঠিক আছে? তাহলে এটা খুব সিরিয়াসলি খেয়াল রাখতে হবে। নাড়াচাড়া করার জন্য ফিরে যাবো। ওকে, সবাই কি ক্লিয়ার? আচ্ছা, তাহলে কি হলো যে বাইরের কোণগুলা যতই নড়াচড়া করি আমরা 360 ডিগ্রি হবে, ঠিক আছে? যতই ছোট বড় ভিতরে হোক। তো সমবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয় বর্ধিত করলে উৎপন্ন কোণ দ্বয়ের নাম কি হবে? বলেন। 11 নম্বর প্রশ্নের অ্যান্সার বলেন। সবাই একটু আমার সাথে সাথে রেসপন্স করিয়েন, ঠিক আছে?
হ্যাঁ 11 নম্বর প্রশ্নের অ্যান্সার কি? অ্যান্সার বলেন। আচ্ছা 11 নম্বর প্রশ্ন দেখেন, সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহু, সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহু, তার মানে এই যে একটা ত্রিভুজ এর এবি আর এসি এই দুটো বাহু হচ্ছে সমদ্বিবাহু, ঠিক আছে। আচ্ছা এখন এটা যদি আমি এই এসি বাহুটাকে বর্ধিত করি, এবি বাহুটাকে বর্ধিত করি, তাহলে এই যে বহিস্থ কোণ এটা আর এইটা, এই কোণগুলোর নাম কি হবে? এটা সিরিয়াসলি খেয়াল করেন, সমদ্বিবাহু ত্রিভুজের ভেতরের বাহু কোণগুলো তো কখনোই সমকোণ না, সমকোণ না মানে এগুলা 90 ডিগ্রির থেকে ছোট, তার মানে 80 বা 70 যে কোনো কিছু একটা হবে, ঠিক আছে। আচ্ছা তাহলে ভিতরের কোণগুলো যদি 90 ডিগ্রি থেকে ছোট হয়, তাহলে এটা যেহেতু বর্ধিত করলে সরল কোণ তৈরি হচ্ছে, তাহলে এই কোণটা তো অবশ্যই 100 মানে এই 80 হলে এটা 100 হবে, তার মানে 180 মিলাইতে এটা 90 ডিগ্রি থেকে বেশি হবে, তাহলে 90 থেকে যদি বেশি হয়ে যায় তাহলে এই কোণটার নাম হবে স্থূল কোণ। তাহলে অ্যান্সার হচ্ছে ঘ, দুইটাই হচ্ছে স্থূল কোণ হবে, ঠিক আছে। আচ্ছা ক্লিয়ার কিনা একটু জানাবেন। ওকে ক্লিয়ার সবাই? আচ্ছা তাহলে সূক্ষ্ম কোণের বিপরীত কোণ কিন্তু স্থূল কোণ হয়, এটা মনে রাখবেন। 12 নম্বর কি বলছে, ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু সংযোগ সরলরেখা তৃতীয় বাহুর সমান হবে, দ্বিগুণ হবে, অর্ধেক হবে, 1/3 হবে। এই ধরনের প্রশ্ন যখন কনফিউশন তৈরি হবে তখন চিত্র আর্ট করবেন। তাহলে যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু সংযোগ, তাহলে ত্রিভুজের যে কোনো দুইটা বাহু মধ্যবিন্দু যদি আমরা নেই, এই মধ্যবিন্দু দ্বারা যোগ করলে এই 3 নম্বর বাহু থেকে এটা অর্ধেক হবে, এটা হচ্ছে অনুসিদ্ধান্ত, ঠিক আছে। তার মানে এটা যদি 6 মিটার হয় এটা হবে 3 মিটার, ঠিক আছে। কখন? যখন ত্রিভুজ দুটোর মধ্যবিন্দু নিয়ে যোগ করব, যে নতুন ছোট বাহুটা হবে এটাই বড় বাহুটার থেকে অর্ধেক, ঠিক আছে। আচ্ছা 13 নম্বর কি বলছে, একটা ত্রিভুজের 3টি কোণের অনুপাত 1 2 3 ত্রিভুজটি হবে। তাহলে একটা 3টা কোণের অনুপাত যদি 1 2 3 হয় তাহলে ত্রিভুজটি কেমন হবে? তাহলে দেখেন আমরা যদি হিসাব করে দেখি, 1 2 3 মানে কি, এই দুটা কোণ যোগ করে এই কোণটা সমান, তার মানে এই ছোট কোণ দুটা, একটা ছোট একটা মাঝারি আর বড় কোণটা হচ্ছে এই দুটা কোণের যোগফলের সমান। তাহলে যেহেতু 3টা কোণ মিলে 180 ডিগ্রি, তাহলে এই দুটা যোগ করে হবে 90 আর এই একাই 90, তাহলে এটা হবে সমকোণী ত্রিভুজ। অনুপাত দেখে হিসাব করা যাচ্ছে। 13 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে সমকোণী ত্রিভুজ। 14 নম্বর কি বলছে, সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত কত? সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের সূত্রটা মনে রাখবেন, যে কোনো দুই বাহুর মানে বর্গ করলে, যোগফল করলে সেটা তৃতীয় অতিভুজের বর্গ এর সমান হয়। তাহলে এখানে দেখেন 12 এর উপর স্কোয়ার, এই 12 এর উপর যদি স্কোয়ার করি তাহলে হবে 144, 5 এর উপর স্কোয়ার মানে 25, 144 আর 25 মিলে হচ্ছে 169, 169 উপর রুট করলে হচ্ছে 13, যে এটা সমান হচ্ছে। তাহলে ক হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। আর এইগুলোতে কিন্তু মিলবে না, ঠিক আছে। তাহলে পিথাগোরাসের সূত্র যেখানে মিলবে সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজের বাহুগুলার অনুপাত। 13 হচ্ছে অতিভুজ, আর 5 আর 12 মধ্যে যে কোনো একটা লম্ব আর একটা হচ্ছে ভূমি। এই যে প্রশ্ন আসতে পারে সিরিয়াসলি, এগুলো কিন্তু বেসিক প্রশ্ন, এইগুলা থেকে ডিজিট চেঞ্জ করে একটু কথা চেঞ্জ করে আসতে পারে প্রশ্ন, ঠিক আছে। কারণ জ্যামিতির আপনারা দেখবেন বিগত সালের বিভিন্ন প্রশ্নগুলো এগুলাই। অনেকে মনে করতে পারেন ক্যালকুলেশন টাইপের প্রশ্নগুলো, ক্যালকুলেশনের প্রশ্নগুলো তো বেসিক থেকে আসলে পারা যাবে, ওগুলো আমরা করবো কয়েকটা। কোন 3টি বাহু দিয়ে ত্রিভুজ গঠন করা যাবে না? ত্রিভুজ গঠন করতে গেলে দুইটা শর্ত পূরণ হওয়া লাগবে, যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তম, অথবা যে কোনো দুই বাহুর অন্তর তৃতীয় বাহু অপেক্ষা ক্ষুদ্রতর। এই রুলসটা মনে থাকলে বা এই রুলসটা যেখানে মিলবে সেটা হচ্ছে আমাদের অ্যান্সার, সেটাতে ত্রিভুজ গঠন করা যাবে। এখানে দেখেন 3 4 6 দেওয়া আছে, তাই না? তাহলে গঠন করা যাবে না বলছে, ও না বলছে, তাহলে কোনটাতে যাবে না সেটা আমরা দেখি। তাহলে দেখেন এখানে 2 আর 4 মিলে যোগ করে 6 7 থেকে ছোট হচ্ছে, 7 থেকে যখন ছোট হচ্ছে তাহলে এটা গঠন করা যাবে না, কারণ যে কোনো দুই বাহু যদি যোগ করি সেটা 3 নম্বরের সমানও হওয়া যাবে না, বড় হইতে হবে। তাহলে এখানে যেহেতু বড় হচ্ছে না, এটা অ্যান্সার। মানে এটা অ্যান্সার কেন? কারণ এটা গঠন করা যাবে না চাইছে। যদি বলতো গঠন করা যাবে বলতো তাহলে কিন্তু এগুলো অ্যান্সার হইতো, ঠিক আছে। যেহেতু এখানে 4 2 6 5 থেকে বড়, 4 5 ছোট দুটো যোগ করবেন, 4 5 9 6 থেকে বড়, 3 4 7 6 থেকে বড়। তাহলে এই তিনটাতে শর্ত মিল আছে, বাট ঘ নম্বরের শর্তটা
মিল নাই। ঠিক আছে, আচ্ছা এই যে এবার আসি আমরা ক্যালকুলেশন টাইপের প্রশ্ন দু একটা দেখবো। দেখেন ক্যালকুলেশন টাইপের প্রশ্নও কিন্তু আসে, তার মানে থিওরিক্যাল কিছু প্রশ্ন আসে যেটা আপনার অনুসিদ্ধান্তগুলো জানা লাগবে, আর কিছু ক্যালকুলেশন টাইপের প্রশ্ন আসে যেটা আমাদের হিসাব করে করে বাইর করতে হবে। সেই ক্যালকুলেশনটা কখনো অনেক ইজি হইতে পারে যদি সহজ সহজ ডিজিট দেয়, আর কখনো অনেক বড় হইতে পারে, কিন্তু রুলস তো একই। তাহলে আমরা রুলস এখন দেখি যে একটা সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে 3 ও 4 সেন্টিমিটার হলে তার অতিভুজের মান কত। তাহলে দেখেন 3 আর 4, তাহলে অতিভুজের মান চাইছে, তাই না? তাহলে কি করতে হবে যে এটা পিথাগোরাসের সূত্র অনুযায়ী লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এর উপর রুট ওভার দিতে হবে। কেন রুট ওভার? কারণ অতিভুজ স্কোয়ারের মান আসবে আর কি। এখান থেকে যদি রুট ওভার দেই তাহলে 9 আর 16 এর উপর রুট ওভার, তার মানে 25 এর উপর রুট ওভার, তার মানে 5। এটা হচ্ছে 5। আর সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত যদি আমরা মনে রাখি 3:4:5, অথবা এটাকে যদি ডাবল করি 6:8:10, অথবা 3 গুণ করি 9:12:15। এই কয়টা পরীক্ষা কিন্তু খুব আসে। তার মানে এখান থেকে যে কোনো দুইটার মান যদি দেওয়া থাকে তাহলে তৃতীয়টা বাইর করা সম্ভব, আর যদি ভুলে যান তাহলে পিথাগোরাসের সূত্র প্রয়োগ করবেন। আচ্ছা বলেন তো এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত? যদি এই ত্রিভুজটার ক্ষেত্রফল বাইর করতে বলতো, তাহলে যেহেতু অতিভুজ দেওয়া নাই, লম্ব আর ভূমি দেওয়া আছে, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এখানে 2 3 2 6। যদি ক্ষেত্রফল বাইর করতে বলতো তাহলে 6 হইতো অ্যান্সার। এটা অতিভুজ বাইর করতে বলছে, অ্যান্সার 5। 17 নম্বর প্রশ্নটা যদি আপনারা XYZ ধরে সমাধান করতে যান অনেক সময় লাগবে, অথচ একটু আগে যে বাহুগুলোর অনুপাত দিলাম পিথাগোরাসের সূত্রের, ওইটা প্রয়োগ করলে কিন্তু খুব দ্রুত হবে। বলেন তো এটা অ্যান্সার কত? আচ্ছা বলেন 17 নম্বর প্রশ্নের অ্যান্সার কত? যে একটা সমকোণী ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য লম্বের দৈর্ঘ্য অপেক্ষা 1 মিটার কম এবং লম্ব অপেক্ষা অতিভুজের দৈর্ঘ্য 1 মিটার বেশি হলে ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য কত? তাহলে এখানে এই 1 মিটার বেশি 1 মিটার কম দেখে আমরা বুঝতেছি যে এটা সমকোণী ত্রিভুজ যেহেতু, তাহলে এই যে 3 4 5 এর মধ্যে দেখেন এখানেও গ্যাপ 1 এখানেও গ্যাপ 1, মানে এই রিলেশনগুলা এক এক করে কম বেশি। এখানে ভাষাটা না বুঝলেও কিন্তু আপনারা এখানে ধরে ফেলবেন। তাহলে এখানে চাইছে কি অতিভুজ চাইছে, তাহলে অতিভুজ 5। কিন্তু আপনি যদি XYZ ধরে সমীকরণ সাজাই করতে যান তাহলে কিন্তু অনেক সময় লাগবে। ঠিক আছে, এই জন্য কিছু টেকনিক জানা থাকলে আপনার খুব সহজে অ্যান্সার দেওয়া যাবে। 18 নম্বর দেখেন ত্রিভুজের 3 বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র সমূহ কয়টি সমকোণ তৈরি করে? দেখেন তো এই প্রশ্নের অ্যান্সার কারা কারা দিতে পারেন দেখি। 18 নম্বর প্রশ্নটা দেন, এটার অ্যান্সার দেন। 18 নম্বর প্রশ্নের অ্যান্সার কত? চেষ্টা করেন। 17 নম্বরের অ্যান্সার অনেকেই সঠিক দিয়েছেন, সোনিয়া রহমান, শাইরিন হোসেন মাহমুদ। 18 নম্বরে অ্যান্সার দিন। জান্নাতুল মাওয়া, কুদ্দুস আলী, নূর হুসাইন মাহমুদ, সবার অ্যান্সার সঠিক হয়েছে 17 নম্বরের। কিন্তু 18 অ্যান্সার কত বলেন? মাকসুদা আক্তার প্রিয়াঙ্কা বলছেন 9। কি বলছে? ত্রিভুজের 3 বাহুর উপর অঙ্কিত 3 বাহু, তাহলে ত্রিভুজের 3টা বাহু অবশ্যই অঙ্কিত বর্গক্ষেত্র সমূহ, কত ক্ষেত্র কয়টা? 3 বাহুর উপর 3টা বর্গ অঙ্কন করা যাবে। কয়টি সমকোণ তৈরি করে? একটা বর্গক্ষেত্রে কয়টা সমকোণ থাকে? 4টা সমকোণ। তাহলে 3টা বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমকোণ কয়টা হবে? 3 আর 4 12টা হবে। তাহলে এই যে বোঝার আছে, কিন্তু না বুঝে যারা যারা 9 অ্যান্সার দিতেছেন তারা কিন্তু আসলে কোন 3 তারিখে 9 বলতেছেন মনে হয়, কিন্তু বিষয়টা দেখতে কেমন, চিত্রটা যখন কনফিউশন লাগবে তখন এরকম চিত্র আট করবেন। ঠিক আছে, খেয়াল করেন এই 1 2 3 4 এই 4টা বর্গ সমকোণ, 1 2 3 4, এখানেও 4টা, এইখানেও 4টা, কারণ এখানে তো ত্রিভুজের সমকোণ চায় নাই, চাইছে বর্গগুলা যে তৈরি হবে সেই বর্গগুলোর সমকোণ কয়টা। তাহলে 3টা বর্গ, একটা বর্গের 4টা করে সমকোণ, একটা বর্গের 3টা করে সমকোণ কিন্তু না, এই জন্য 3 3 9 বলা যাবে না, বলতে হবে কি 3 আর 4 12টা সমকোণ। ঠিক আছে। আচ্ছা 19 নম্বর প্রশ্নটা, এটার একটু ভেরিয়েশন দেখবো, তাহলে এই 19 নম্বরের উপর ক্ষেত্রফল রিলেটেড যে কোনো প্রশ্ন আসলে আমরা পারবো। ঠিক আছে, কেমন লাগতেছে ক্লাসটা একটু কমেন্টে জানাবেন। আমরা কিন্তু আপনারা যদি সবাই শেষ পর্যন্ত থাকেন তাহলে আমরা চতুর্ভুজ বৃত্ততেও আগাবো, আর না হলে খুব শর্ট টাইমে ক্লোজ করে দিব। 19 নম্বর দেখেন
একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল 144 বর্গ একক, সমকোণ সন্নিহিত বাহুদ্বয়ের একটি দৈর্ঘ্য 12 একক হলে অপরটি কত একক? ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখেন যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল 144 বর্গ একক। ক্ষেত্রফল মানে কি বলেন তো? মানে এই ত্রিভুজাকৃতি একটা জমি আছে, এখানে কতটুকু জমি আছে, এই ভেতরের পুরো জমিটাকে বলা হচ্ছে 144 বর্গ একক। একক মানে কি? একক মানে এটা মিটার দিলে মিটার, সেন্টিমিটার দিলে সেন্টিমিটার, ইঞ্চি বললে ইঞ্চি, গজ বললে গজ, যাই বলবেন তাই। সমকোণ সন্নিহিত, সমকোণ সন্নিহিত মানে এইটা হচ্ছে 90 ডিগ্রি, এই সন্নিহিত মানে এই যে সমকোণের সাথে লাগানো, ঠিক আছে। বাহুদ্বয়ের, দুইটা বাহুর একটির দৈর্ঘ্য 12, এই যে একটা হচ্ছে 12, তার মানে লম্ব 12 হতে পারে, ভূমিও 12 হতে পারে, সমস্যা নেই, যে কোনো একটা নিলাম। হলে অপরটি কত? অপরটি কত আমরা জানি না, ধরে নিলাম অপরটি এক্স। তাহলে আমরা যদি সূত্র সাজাই, হাফ গুণন লম্ব গুণন উচ্চতা, ভূমি গুণন উচ্চতা, ঠিক আছে। এক্স বা হাফ গুণন উচ্চতা গুণন ভূমি, গুণের সময় আগে পরে হলে সমস্যা নাই। তাহলে হাফের সাথে 12 গুণ হবে, আর একটা এক্স গুণ হবে, কিন্তু এক্স এর মানটা আমরা জানি না, সমস্যা নেই। তাহলে এই সূত্র প্রয়োগ করলে যেটা আসবে সেটার নাম কি? এই সূত্র প্রয়োগ করলে আসবে 144। কেন? কারণ ক্ষেত্রফল 144 দেওয়া আছে। তাহলে 2 দিয়ে 12 কে কাটলে 6, এক্স এর মান হচ্ছে 144 কে 6 দ্বারা ভাগ, 6 দুগুণা 12, 4 6 24, তাহলে এক্স এর মানটা হচ্ছে 24। তাহলে গ হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। দেখেন তো, সিম্পল প্রশ্ন, সব রুলস আপনি জানেন, কিন্তু একটু ঘুরাই দিছে। তো ধরতে পারছেন কিনা একটু কমেন্টে জানাবেন। এখানে কিন্তু রিভিশন হয়ে যাচ্ছে। আমরা কিন্তু মোটামুটি সবগুলো নিয়মের একটা দুটো করে প্রশ্ন নিয়ে আজকে লেকচার শিটটা সাজাইছি, ঠিক আছে। আচ্ছা, যিনি বলতেছেন 30 হবে, কিভাবে 30 হবে? হিসাবটা মিলাই দিতে হবে, ঠিক আছে। তাহলে 30 যদি মনে করেন এখানে হবে, তাহলে 30 হলে কি হবে? 12 গুণন 30 ডিভাইডেড 2, মানে এই যে শুরুতে হাফ, হাফ গুণন ভূমি গুণ উচ্চতা ইকুয়াল হচ্ছে কত? 144। হবে না কিন্তু, 144 মিলবে না, ঠিক আছে। কারণ 30 যারা বাকলে 6, 36 180 হচ্ছে। যদি এখানে 180 হইতো তাহলে কিন্তু 30 হইতো। তার মানে সূত্রটাকে কিভাবে অ্যাপ্লাই করতে হয় এই কথাটা বুঝতে পারছেন কিনা বলেন। ধরো এখানে অপরটির দৈর্ঘ্য দেওয়া আছে 24 আর 144 দেওয়া নেই, বলা আছে কি ত্রিভুজটার ক্ষেত্রফল কত। তখন কিন্তু তখন হাফ গুণন 12 গুণন এই এক্স এর জায়গায় 24 বসায় ক্যালকুলেশন করতাম, 6 24 144। আবার 24 দেওয়া আছে, এখানে এক্সটা দেওয়া নাই, এখানে আবার 144 দেওয়া আছে, তখন কি হতো? তখন 12 এর জায়গায় এক্স বসতো, বাকি সবকিছু একই রকম। 12 দিয়ে 24 কে ভাগ করলে 12, 12 12 144, তাহলে এক্স এর মান 12। তার মানে এইখান থেকে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল বাই করার সূত্রের উপর যে কোনো ভাবে প্রশ্ন আসতে পারে, ডিজিট চেঞ্জ করে মাথায় রাখবেন। 20 নম্বরটা দেখেন কি বলতেছে। 19 নম্বর ক্লিয়ার? হ্যাঁ, বুঝতে ভুল হয়েছে না, 24 হবে। ওকে, কমেন্ট দেখা যাচ্ছে না, একটু নড়াচড়া করেন, কমেন্ট দেখা যাবে। 20 নম্বর কি বলছে? কোন ত্রিভুজের শীর্ষবিন্দু হতে বিপরীত বাহুর মধ্যবিন্দুর উপর অঙ্কিত রেখাকে ওই ত্রিভুজের কি বলা হয়? তাহলে কোন ত্রিভুজের শীর্ষবিন্দু, শীর্ষবিন্দুর টানটা যদি আপনি না জানেন তাহলে তো যতই সোজা প্রশ্ন আপনি পারবেন না। শীর্ষবিন্দু মানে কি দেখেন তো, এই যে এটা কি শীর্ষবিন্দু হইতে পারে? অনেকের ধারণা এটা তো নিচের দিকে হচ্ছে, শীর্ষ মানে তো উপরে থাকতে হবে। না, শীর্ষ মানে উপরে থাকতে হবে বিষয়টা এরকম না। শীর্ষ মানে হচ্ছে ত্রিভুজের দুইটা বাহু যে জায়গায় মিলিত হয়, সেটা নিচে হতে পারে, উপরে হতে পারে, সাইডেও হতে পারে, সমস্যা নাই। তাহলে ত্রিভুজের কি বলছে যে শীর্ষবিন্দু হতে বিপরীত বাহুর মধ্যবিন্দুর উপর অঙ্কিত রেখাকে, তাহলে আমরা এখানে বোঝার সুবিধার্থে এইভাবেই লিখি। তাহলে এটা হচ্ছে আমাদের শীর্ষবিন্দু, আর বিপরীত পাশের মধ্যবিন্দু হচ্ছে এটা। এইটা এটা যদি আমরা যোগ করি তাহলে কি বলতেছে? ত্রিভুজের কি বলে? তাহলে এটাকে কি বলে? তাহলে এ বি সি ডি, তাহলে এডি হচ্ছে মধ্যমা। ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত পাশের মধ্যবিন্দুর যোগফলকে বলা হচ্ছে মধ্যমা। এডি হচ্ছে মধ্যমা, ঠিক আছে। আচ্ছা, আবার আসি এইখানে। তাহলে একটা ত্রিভুজের কটা মধ্যমা? 3টা মধ্যমা, ঠিক আছে। আচ্ছা, মধ্যমাগুলো আবার এই বড় রেখাটা হচ্ছে 2, এটা হচ্ছে 1, 2-1 অনুপাতে ছেদ করে। এগুলা বেসিক জিনিস মনে রাখবেন। 21 নম্বর, ত্রিভুজের যে কোনো দুটি মধ্যমা পরস্পর সমান হলে ত্রিভুজটি, যে কোনো দুটি মধ্যমা, যদি দুটি মধ্যমা সমান হয় তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ হবে। 3টি মধ্যমা সমান হলে সমবাহু ত্রিভুজ হবে, ঠিক আছে। আচ্ছা, কেন? কারণ দেখেন এই যে যখন আমরা এই দুটা বাহু সমান সমান নিব, তাহলে এইখানে আর এইখানে এই যে এই দুটো মধ্যমা সমান সমান হবে। এখন এটা সমান সমান নাও হইতে পারে, তাহলে সমদ্বিবাহু হবে ত্রিভুজ। আর যদি 3টে মধ্যমা সমান হয় তাহলে তখন কিন্তু সমবাহু হবে। আর এটা হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে সমদ্বিবাহু। ওই যে একটা ত্রিভুজের মধ্যমাত্রায় পরস্পর সমান হলে ত্রিভুজটি কি, দেখেন ওটাও প্রশ্ন চলে আসছে। তাহলে সমবাহু হবে, 3টা মধ্যমা সমান হলে সবগুলো বাহুই সমান সমান।
এখন আসি আমরা ক্যালকুলেশন টাইপের প্রশ্ন কিছু দেখব। সেটা হচ্ছে যে 23 নাম্বার দেখেন, যদি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এ হয় তবে ক্ষেত্রফল কত হবে? সমবাহু ত্রিভুজের সূত্রটা মনে রাখতে হবে যে √3/4 a²। এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। এ হচ্ছে এক বাহু। তো এই প্রশ্ন যেহেতু এক বাহু দেওয়া আছে, তাহলে সরাসরি সূত্রটা প্রয়োগ করলে হবে। তো সূত্রটা কি? √3/4 a²। এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? তাহলে 24 নম্বরটা দেখেন কতগুলো পরীক্ষা আসছে। বলছে যে একটা সমবাহু ত্রিভুজের, এর পরীক্ষা এখানে কিন্তু সবগুলাই প্রাথমিকের পরীক্ষা। সমবাহু ত্রিভুজের একটা বাহু 16 মিটার, ত্রিভুজটির ক্ষেত্রফল কত? তাহলে একটা বাহু যদি 16 হয়, তাহলে আমাদের সূত্র হবে কি? √3/4 গুণন a² মানে 16²। তার মানে √3/4 a² মানে 16 গুণন 16, 4 কাটা, তাহলে 4 × 64 √3। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 64 √3 বর্গমিটার। এখানে √3টা মিসিং হয়ে গেছে, হয়তো বা রুটের কারণে আসে নাই। যাই হোক, 64 √3 বর্গমিটার। সবাইকে ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানাবেন। মিস্টেক আছে, ক্লিয়ার সবাই? ওকে, নাইস। তাহলে এটা আবার ক্ষেত্রফলটা যদি দেওয়া থাকতো প্রশ্নে, তখন আবার এই এক বাহুর দৈর্ঘ্য কত এটা বাইর করতে বলতো, তখন আমরা এক বাহুর দৈর্ঘ্যটাকে ধরতাম x, তখন আবার একই সিস্টেম √3/4 x² = 64 √3। তাহলে দুই পাশে √3 বাদ, ঠিক আছে? x² = 64 গুণন 4। তাহলে x = 64 গুণন 4, তার মানে 64-এর উপর রুট মানে 8, 4-এর উপর রুট মানে 2, তার মানে 16। তখন কিন্তু এই 16 চলে আসতো। তার মানে যে প্রশ্নগুলো আমরা যেভাবে করতেছি হুবহু এইভাবে কমন আসবে বিষয়টা এরকম না, এটা ঘুরে আসতে পারে। আবার ধরেন এখানে দেখা যাচ্ছে এক বাহু দেওয়া আছে না, এটা এক বাহু দেওয়া থাকে, ধরেন আছে 15 মিটার, ধরলে পরিসীমা দেওয়া থাকলো। একটা সমবাহু ত্রিভুজের পরিসীমা যদি 15 হয়, তাহলে এক বাহু কত হবে? একটা বাহু, প্রত্যেকটা বাহু 5 করে হবে, তখন 5 ধরে হিসাব করতে হবে। তার মানে আপনাকে জাস্ট একটু প্যাচ লাগাইতে পারে, ঠান্ডা মাথায় ক্লিয়ার করবেন। 3 কোণ দেওয়া থাকলে যে সকল ত্রিভুজ আঁকা যায় তাদেরকে কি ত্রিভুজ বলে? 3 কোণ দেওয়া থাকলে বলেন তাহলে কি অঙ্ক? এই প্রশ্নের অ্যান্সার কত? 3টা কোণ যদি দেওয়া থাকে, তাহলে যে ত্রিভুজগুলো অঙ্কন করা যায় এই ত্রিভুজের নাম কি? এই প্রশ্নের অ্যান্সার বলেন। হ্যাঁ, কোণ যখন থাকে দেখেন, তাহলে এই প্রশ্নটা অন্যভাবে আসতে পারে। আচ্ছা দেখেন, এই যে কোণগুলো যখন সেম থাকে, দেখেন আছে যে আমি একটা ত্রিভুজ অঙ্কন করলাম, এই ত্রিভুজটা আবার ছোট্ট করে আট করতে পারি, ঠিক আছে? আবার অনেক বড় করে আট করতে পারি। তাহলে এই সবগুলোই কিন্তু 60 ডিগ্রি করে আছে, সবগুলোই সমবাহু ত্রিভুজ। কিন্তু একটা জিনিস খেয়াল করেন যে কোণগুলো সমান সমান হওয়ার পরেও ত্রিভুজগুলো কিন্তু সমান সমান না, ঠিক আছে? তাহলে এই 3টা কোণ, ধরেন এই কোণ, এই কোণ, এই কোণ, এগুলো যদি দেওয়া থাকে, তাহলে এগুলোর মাধ্যমে যে ত্রিভুজগুলো অঙ্কন করা যাবে সেই ত্রিভুজগুলো দেখতে একই রকম হবে, সদৃশকোণী ত্রিভুজ হবে, ঠিক আছে? আচ্ছা, এই একই প্রশ্নটা এরকম 26 নাম্বার কি বলছে? দুটি ত্রিভুজের মধ্যে সর্বসমর উপর প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? সর্বসম রুলসটা মনে রাখতে হবে। সেটা কি? যে দুটি ত্রিভুজের মধ্যে কোন উপাদানগুলো সমান সত্ত্বেও ত্রিভুজ দুটি সর্বসম হবে না। সর্বসম মানে কি? যে সাইজে এবং পরিমাণে সমান হবে না, ঠিক আছে? তাহলে কিরকম? ধরেন আছে যে এই ধরেন আছে যে 3টা কোণ যদি সমান হয়, তাহলে 3টা কোণ সমান হলে দেখেন আমরা যদি সমবাহু ত্রিভুজ বলি, এটা ছোট হইতে পারে, এটা অনেক বড় হইতে পারে। তার মানে 3টা কোণ সমান, এইখানেও 3টা কোণ সমান, বাট ত্রিভুজ দুটো সমান না। তাহলে ত্রিভুজ দুটো সমান না হলে এটাকে সর্বসম বলা যায় না, ঠিক আছে? ওকে। আর বাকিগুলোর মাধ্যমে কিন্তু ত্রিভুজ অঙ্কন করলে সমান সমান হবে। 2 বাহু অন্তর্ভুক্ত কোণ, 2 কোণ, 1 বাহু আর 3 বাহু, বাহু কিন্তু সমান হলে কিন্তু ত্রিভুজ সমান সমান হয়ে যাবে। যেমন ধরেন এইটা একটা ত্রিভুজ 5 মিটার, 4 মিটার আর 6 মিটার, ঠিক আছে? এবং পরবর্তী আপনি আরেকটা ত্রিভুজ অঙ্কন করলেন 5, 4, 6, এই দুটো ত্রিভুজ সমান সমান হয়ে যাবে। শুধু দেখতে সমান হবে না, কোণও সমান হবে, বাহুও সমান হবে, সবই সমান হয়ে যাবে। কিন্তু যদি বাহুগুলো সমান না করে কোণগুলো শুধু সমান করি, তখন কিন্তু এইরকম ত্রিভুজ অঙ্কন হইতে পারে যেটা আগের ত্রিভুজের সমান সমান না। আর সমান সমান না হলে ওটাকে সর্বসম বলে না।